আজ ইংরেজি নতুন বছর। এই নতুন বছরের প্রথম দিন যার মুখোমুখি হয়েছি তিনি পেশায় শুধু উকিলই নন, একজন সিনিয়র উকিল, এবং তার সবচেয়ে বড় পরিচয় একজন সমাজসেবী। এবং সেই সঙ্গে অসিত পাহাড়ির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় বিগত 40 বছর ধরে। তখন রাজনীতির পটভূমিকা ছিল অন্যরকম, এখন রাজনীতির পটভূমিকা পাল্টেছে। অসিত পাহাড়ি সেই সময় খুব দায়িত্বপূর্ণ পদে ছিলেন, আপনাদের নতুন করে বলার কোনো প্রয়োজন বোধ করছি না, কেন উনি নিজের মুখেই নিজে বলে দেবেন। আজকের এই 2026 সালের 1 জানুয়ারি ওনাকে প্রথমেই আমি শুভেচ্ছা জানাই। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার পরিবারের সবাই ভালো থাকুন। যে বন্ধুত্বের ইতিহাস আজও চলছে এবং চলবে। আজকের ওনাকে পাওয়া মানে একটা অন্য প্রাপ্তি। তাই অসিত পাহাড়ি, তার কাছে আমার একটাই প্রশ্ন, যে একটা সময় যখন অন্য রাজনীতিতে ছিলেন বা এখন কি রাজনীতিতে আছেন সেটা আমি বলতে চাইছি না, কিন্তু ওনার প্রশ্নর একটাই উত্তর বারবার লিখে গেছে বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন গণমাধ্যমে। তা আজ প্রশ্নটা করব যে নামখানা পয়েন্ট সাগর মেলা, এই নামখানাটা কিন্তু সাগর বিধানসভার একটা অন্যতম একটা অংশ। অথচ এই নামখানা পয়েন্ট তারই কথায় আজীবন উপেক্ষিত, অবজ্ঞার শিকার। তো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কি বলেন, দীর্ঘ অভিজ্ঞতা রাজনীতিতে, ওকালতিতেও তো বটে, সেই অভিজ্ঞতার নিরিখে উনি খুব স্পষ্টবাদী মানুষ। এ যাবৎকাল আমি যতটুকু জানি, তিনি যে রাজনীতি করুন না কেন, নামখানা পয়েন্টের দুর্দশা, নামখানা পয়েন্টের অবজ্ঞা এবং নামখানা পয়েন্টের যে সুযোগ সুবিধাগুলো থাকে, কবে মা অভয়া তার ডুবি হয়েছে, 3 দশক হয়ে গেছে, সেই তারপর এখনো পর্যন্ত সেই মন্ডল কমিশনের যে রায় সেটা অব্যাহত রয়েছে। মাননীয় মন্ডল কমিশনের রায় অব্যাহত থাকুক, কিন্তু তা বলে একটা প্রশ্ন এলাকার মানুষ আমাকে বারবার করেছেন, যে জলে স্থলে আকাশ পথে সর্বত্রই তো আরো বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটছে। তা বলে কি জল, স্থল, আকাশপথ, রেলপথ, সড়ক পথ, কোনো পথের কি যাতায়াত বন্ধ আছে? উপরন্তু এই নামখানা পয়েন্টে যখন ছিল না, এখন সেটা কিন্তু নিয়মিতভাবে নামখানা থেকে সাগরে যাওয়ার জন্য লঞ্চের পরিষেবাও কিন্তু চলেছে। অর্থাৎ ওই হাতানিয়া দোয়ানিয়া হয়ে চিনাই হয়ে তারা চলে যাচ্ছে চিমাগুড়ি বেনুবন পয়েন্টে, এবং বেনুবন পয়েন্টে রীতিমতো সাজানো হয় সাগর মেলার জন্য। তাহলে নামখানা পয়েন্টের ওপর কেন এই অবজ্ঞা? আজকের মন্ডল কমিশনের রায় অনুযায়ী 4টের পর এইখান থেকে কোন রকম কোনো গাড়ি ছাড়ে না। বেঙ্গল লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন 100টা লঞ্চ কালকেরই সাংবাদিক সম্মেলনে মাননীয় জেলা শাসক জানিয়েছেন যে 100টা লঞ্চের ব্যবস্থা থাকে, কিন্তু 4টের পর সেটা চলার কোনো রকম অনুমতি নেই। সেই কবে ঘন কুয়াশাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, সেটা সত্যি মর্মান্তিক। তা বলে কি তার পরিবর্তন করা যাচ্ছে না? উনি তো একজন আইনজ্ঞ মানুষ, আইন তো করতে পারে। এবং এলাকার মানুষ বলছে যে একই কথা, এত দুর্ঘটনা ঘটছে, কোন রুটে কি এতদিন ধরে বন্ধ করা আছে? কিন্তু রুটটা যদি চালু না থাকতো সেটা আলাদা কথা, কিন্তু রুটটা তো চালু আছে। সুতরাং রুট যখন চালু, যেখানে নিত্যযাত্রী পুণ্যার্থীরা যাতায়াত করছে, তাদের যদি ব্যবস্থা করে সেই মতো চ্যানেল করে, সেই মতো নদীটার সংস্কার করে যদি এই রুটটাকে ব্যবহার করা হয়, যেখানে 80% যাচ্ছে লট 8 থেকে, 20% যাচ্ছে এই নামখানা পয়েন্ট থেকে, এগুলো অসিতদা ভালোভাবেই জানেন, অর্থাৎ অসিত পাহাড়ি মহাশয় তিনি জানেন। এই 20% কি বাড়ানো যায় না, নাকি বাড়াবার কোনো রকম উপায় নেই? এবং আইন এতে কি বলছে?
এবং সেটা কিভাবে তার অগ্রসর করলে তবে এই পথেতে আরো বেশি যাতে ওইখান থেকে পুণ্যার্থী পাওয়া যায় এবং পুণ্যার্থীরা তাতে নাজেহাল হবে না। তার কারণ নামখানা স্টেশন অনেক বড় স্টেশন, অনেক জায়গা, কাকদ্বীপ স্টেশনের জায়গা খুবই সংকীর্ণ। শুধু তাই নয়, যাওয়ার পথও সংকীর্ণ। ওইখান থেকে নেবে তাদের যখন মেন রোডে গিয়ে তাদের ওই পয়েন্টে দেখা যাচ্ছে কাকদ্বীপ স্টেশন সবসময় ঘিঞ্জি, একটু বৃষ্টি হলে জল জমে যায় তলায়। কাকদ্বীপ স্টেশনের পথ অত্যধিক সরু, প্রচুর দুর্ঘটনা ঘটে। তার মধ্যে থেকে তাদের যাত্রীদের যেতে হচ্ছে, সেইখান থেকে গিয়ে তারা কিন্তু কোচুবেড়িয়া পয়েন্টে যাচ্ছে। রেল স্টেশনের ব্যাপারে বলছি, বাস নয়। কিন্তু দেখা যাচ্ছে যে নামখানা স্টেশন সে তুলনামূলক অনেক বেশি স্পেশিয়াস, অনেক জায়গা, এবং নামখানা থেকে ঘাটে পৌঁছানোটাও খুব সহজ সরল। এত কিছু অবস্থা থাকতেও কেন এটার পরিবর্তন করা যাচ্ছে না? আইন কি বলছে? একজন আইনজ্ঞ হিসেবে অসিত পাইরির কাছে এই প্রশ্ন রইল। রাজনীতির ঊর্ধ্বে এই প্রশ্নটার উত্তর দিলে খুশি হবে এবং আপনারাও জানতে পারবেন কি করলে কিভাবে এর সমাধান করা যায় এবং উপেক্ষিত, অবহেলিত, অবজ্ঞার শিকার নামখানা পয়েন্টের উন্নতি সাধন করা যায়। আসুন আমরা অসিত পাহাড়ির মুখোমুখি হই। অসিত পাহাড়ি কি বলছেন আপনারা শুনে নিন। দেখুন, গঙ্গাসাগর মেলার সৃষ্টি প্রাচীন যুগে, এটা আমরা ইতিহাস পড়ে জেনেছি। কিন্তু এই এলাকার মানুষ হিসাবে আমরা দেখেছি যে গঙ্গাসাগরে যাওয়ার জন্য বিগত দিনে একমাত্র পথ ছিল নামখানা পয়েন্ট। অর্থাৎ নামখানা পয়েন্ট থেকে পালতোলা নৌকায় সেখানে যাত্রীরা বা পুণ্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেতেন। এবং আমার মনে পড়ে ছোটবেলায় আমরা কংগ্রেস সেবা দলের সদস্য হিসাবে হ্যাজাকের আলো জ্বালিয়ে আমরা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমাদের অন্যান্য ভলেন্টিয়াররা নৌকাতে পুণ্যার্থীদের ওঠানামার কাজে সহযোগিতা করতেন এবং সেটা একটা আলাদা আনন্দের ব্যাপার। তার যে তৃপ্তি সেটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। পরবর্তীকালে যন্ত্রচালিত নৌকা অর্থাৎ লঞ্চের উদ্ভব হলো। সেই লঞ্চের মাধ্যমে নামখানা পয়েন্ট দিয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী এক সময় গেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 1993 সালে মা অভয়া নামক একটি লঞ্চের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটা, তৎকালীন সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করা হয়, যার হেডে ছিলেন একজন, তার পদবী মণ্ডল। সেই মণ্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী এই নামখানা পয়েন্টকে ব্রাত্য করে দেওয়া হলো। একটা কথা পরিষ্কার, আমি দায়িত্ব নিয়ে বলছি যে 1993 সালে যে মা অভয়া দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছু মানুষ প্রাণ হারিয়েছিলেন, পুণ্যার্থী প্রাণ হারিয়েছিলেন, তার দায়িত্ব কিন্তু তৎকালীন জেলা প্রশাসনের। অর্থাৎ আমি মনে করি জেলা প্রশাসনের গাফিলতির ফলে একটা দীর্ঘদিনের পুরনো লঞ্চ মা অভয়া, তাকে চলতে দেওয়া হয়েছিল, তাকে যাত্রী বহন করার জন্য সিলেক্টেড করা হয়েছিল। এখানে প্রথম গাফিলতি। দ্বিতীয় গাফিলতি, যখন ওই কচুবেড়িয়া থেকে লট নম্বর থেকে চামাগুড়ি থেকে যখন ওই লঞ্চটা ব্যাক করে, তখন অসংখ্য যাত্রী, যেখানে নিয়ম ছিল যে 100 জনের বেশি যাত্রীকে তোলা যাবে না লঞ্চে, সেখানে প্রচুর যাত্রীকে জেলা প্রশাসনের যারা দায়িত্বে ওখানে কচুবেড়িয়াতে ছিলেন, তাদের গাফিলতির জন্য প্রচুর মানুষ উঠে গিয়েছিলেন এবং তাকে অ্যালাউ করা হয়েছিল। এবং সেই কমজোরি যে লঞ্চ, সেই লঞ্চ আরেকটা লঞ্চের সঙ্গে ধাক্কাতে সেখানে দুর্ঘটনা ঘটে। আজকের আমরা ভারতবর্ষে বসবাস করি। আজকের ভারতবর্ষের বহু জায়গাতে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্নভাবে দুর্ঘটনা, নৌকা নদীপথে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু কোথাও শুনিনি যে একটা সিদ্ধান্তকে এখানে বছরের পর বছর, আজকে দীর্ঘ 3 দশক ধরে সেই সিদ্ধান্তকে কার্যকরী করা হচ্ছে। আমার মনে হয় যে আজকের নামখানা পয়েন্টকে বাধ্য করা হয়েছে, তার পেছনে একটা সুগভীর ষড়যন্ত্র আছে। লট নম্বর 8কে হাইলাইটেড করার জন্য, 8 নম্বরকে হাইলাইটেড করার একটা প্রয়াস, সে প্রয়াস মণ্ডল কমিশনের মধ্য দিয়ে
আজকের প্রতিফলিত হয়েছে, যার ফলে এখনো পর্যন্ত যখন ভাটা হয়, ভাটাতে লট নম্বর 8-এ যখন লঞ্চ চলাচল করতে পারে না ড্রেজিংয়ের সত্ত্বেও, ড্রেজিং হওয়া সত্ত্বেও যখন মানে ভেসেল চলাচলের অযোগ্য হয়ে যায়, তখন কিন্তু নামখানা পয়েন্টে কিছু যাত্রীকে দেওয়া হয়। তার কারণ নামখানা পয়েন্ট এমন একটা পয়েন্ট, এই যে হাতানিয়া দোয়ানিয়া চ্যানেল, এটাতে কখনো ফাটা হয় না। হাতানিয়া দোয়ানিয়া চ্যানেলে সর্বক্ষণ জল থাকে, জোয়ার ভাটাতে সব সময় কিন্তু ব্যবহার করা যায়। এবং তার পাশে যে মুড়িগঙ্গা পেরিয়ে গঙ্গাসাগরে যাওয়া যায়। আজকের বিগত দিনে আমরা প্রস্তাব দিয়েছিলাম, এখানকার মানুষ প্রস্তাব জেলা প্রশাসনকে দিয়েছিলেন, যে নামখানা পয়েন্ট থেকে সুমতিনগর, যেখানে নামখানা পয়েন্টে ঠিক উল্টো পাশে সুমতিনগর, এই সোজাসুজি একটা জলপথ তৈরি করা হোক, ভেসেল সার্ভিস চালু করা হোক, এবং সুমতিনগর থেকে গঙ্গাসাগর যাওয়ার দূরত্ব অনেকটাই কম, কচুবেড়িয়ার থেকে অর্ধেকের কম, তাই সেখান থেকে একটা পরিকাঠামো তৈরি করা হোক। কিন্তু সেটা নিয়ে তদন্ত হলো, তৎকালীন ডিএম, তৎকালীন জেলা প্রশাসন তদন্ত করলেন, তার উপযোগিতা পেলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে গেল। যাই হোক, সর্বোপরি একটা কথাই বলা যায় যে নামখানা পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখান থেকে তীর্থযাত্রীরা খুব সহজেই কিন্তু গঙ্গাসাগরে পৌঁছতে পারেন। তার কারণ নামখানা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে যেখানে লঞ্চ ঘাটে আসা যায়, নামখানা পয়েন্ট থেকে এই যে বেনুবন বলা হচ্ছে, এই বেনুবনে উঠে পায়ে হেঁটে গঙ্গাসাগর চলে যাওয়া যায়, সেখানে কোনো ট্রান্সপোর্ট না হলেও চলে, তার সেইভাবে পরিকাঠামো আছে। আর যদি জেলা প্রশাসন চাইতো, তাহলে লট নম্বর 8-এর কোনো প্রয়োজনই ছিল না, যে এই যে দীর্ঘ পথ, এই যে দীর্ঘ নদী পেরিয়ে দীর্ঘ আজকে 30 কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে গঙ্গাসাগরে পৌঁছানোর প্রয়োজন ছিল না। এখানে নামখানা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে এখানে ভেসেল সার্ভিস যদি এখানে চালু করা হতো, আমরা বারেবারেই এখানকার মানুষ আমরা দাবি করেছিলাম যে লঞ্চের পরিবর্তে এই বর্তমান যুগে ভেসেল সার্ভিসটা চালু করা হোক নামখানা পয়েন্ট থেকে, কিন্তু সেটাও কোনো এক অজ্ঞাত কারণে তার ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। তা এখানে যদি ভেসেল সার্ভিসটা চালু হতো, তাহলে সেই ভেসেল হয় সুমতিনগর কিংবা বেনুবনে পৌঁছবার পরে এখানে মানুষ কিন্তু সহজেই গঙ্গাসাগরে চলে যেতে পারতেন, এখানে কোনো রকম দুর্ঘটনার কোনো প্রশ্নই ছিল না। যাই হোক, আজকে নামখানা পয়েন্ট মণ্ডল কমিশনের পদ থেকে ব্রাত্য হয়ে গেছে, এবং একটা কমিশনের রিপোর্ট দীর্ঘ 30 বছর আগে 1993 সালে যে রিপোর্টটা তৈরি হয়েছিল, যে রিপোর্টের ভিত্তিতে কাজ চলছিল, সেই রিপোর্ট এখনও পর্যন্ত কেন পরিবর্তন করা হচ্ছে না, কোন উদ্দেশ্যে সেটাকে পরিবর্তন করা হচ্ছে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যে নামখানা এই কাকদ্বীপ থেকে লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত যদি ব্রিজ না হওয়া পর্যন্ত, তার আগে পর্যন্ত এই যে মানুষের দুর্ভোগ, কারণ গঙ্গাসাগর মেলা একটা আন্তর্জাতিক মেলা, এই মেলাতে মানুষ আসবেনই, তাই মানুষের কষ্ট যাতে লাঘব হয় সেটাকে মাথায় রেখে নামখানা পয়েন্টে এখনও যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোকে উন্নত করলে তীর্থযাত্রীদের লাভ হতো। জেলা প্রশাসনের কি ক্ষতি হতো আমি জানি না, কিন্তু তীর্থযাত্রীরা খুব আনন্দের সঙ্গে খুব সহজেই তাদের যে স্বপ্নের গঙ্গাসাগর, এই গঙ্গাসাগরে তারা পৌঁছতে পারতেন। কিন্তু সব কিছুই হয় নামখানা পয়েন্টে, সব কিছু পরিকাঠামো তৈরি করা হয়, কিন্তু তীর্থযাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু সেই যে এমবার্গো, যেটা বিধিনিষেধ মণ্ডল কমিশন করে গেছেন, সেটা কিন্তু এখনও বহাল আছে। আমি মনে করি যে এখনও পর্যন্ত সন্ধ্যের পরে নামখানা পয়েন্ট থেকে বেনুবনে সহজেই কিন্তু যাত্রী পারাপার করা যায়। তার কারণ যে চ্যানেল মার্কিংগুলো করা হয়, বিগত দিনে করা হতো, যে সেই পথটাকে দেখাবার জন্য যে নদী পথে যে আলোর ব্যবস্থা করা হতো, এখনও পর্যন্ত তার জন্য বরাদ্দ হয়, কিন্তু আলোর ব্যবস্থা কতটা হয় আমি জানি না। সেই যে চ্যানেল, সেই চ্যানেলটাতে আলোকিত করে খুব সহজেই কিন্তু ওখানে বেনুবনে পৌঁছানো যায়। বিগত দিনে যেখানে পালতোলা নৌকায় যদি গঙ্গাসাগরে মানুষ যেতে পারতেন, তাহলে আজকালকার দিনে যেখানে যন্ত্রচালিত নৌকা হয়ে গেছে, যেখানে ভ্যাসেলের মতো বড় যান তৈরি হয়ে গেছে, জলযান, তার মাধ্যমে কেন সুষ্ঠুভাবে নামখানা পয়েন্ট থেকে বেনুবনে কিংবা গঙ্গাসাগরে মানুষ যেতে পারবেন না, তীর্থযাত্রী যেতে পারবেন না, এটা আমার বোধগম্য নয়।
এই এলাকার মানুষ হিসেবে আমার দাবি, এখনো পর্যন্ত জেলা প্রশাসন চাইলে মণ্ডল কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট পর্যালোচনা করে নতুন একটা কমিশন করুক। নতুন একটা কমিশন করে যদি উদ্দেশ্য হয়ে থাকে যে তীর্থযাত্রীদের কষ্ট লাঘব করে খুব সহজেই তাদেরকে গঙ্গাসাগরে পৌঁছানো এবং ফিরিয়ে আনার ব্যবস্থা তারা করবেন, আমার মনে হয় যে মণ্ডল কমিশনের রিপোর্ট এটা কিন্তু পরিবর্তন যোগ্য। আজকের ভারতবর্ষের সংবিধান যদি পরিবর্তন হতে পারে, তাহলে একটা কমিশনের রিপোর্ট নিঃসন্দেহে পরিবর্তনযোগ্য। তা সেক্ষেত্রে আজকে 30 বছর আগে যে রিপোর্টটা তৈরি হয়েছিল, 30 বছর পরে তার উপযোগিতা আছে কিনা সেটাকে খতিয়ে দেখে পুনরায় এই সরকার যদি একটা কমিশন গঠন করেন যে নামখানা পয়েন্ট থেকে কিভাবে আরও বেশি তীর্থযাত্রীকে গঙ্গাসাগরে তারা পৌঁছবেন এবং তার জন্য কি কি পরিকাঠামো দরকার, এটা যদি সেই উদ্দেশ্যে যদি একটা কমিশন করেন, আমার বিশ্বাস যে কোনো প্রাক্তন বিচারপতি কিংবা বর্তমান বিচারপতি যাকে দিয়ে হোক, যদি একটা কমিশন গঠন করা যায়, তাহলে সেই কমিশনের রিপোর্টে আমার বিশ্বাস যে তারা নামখানা পয়েন্টের উপযোগিতা স্বীকার করবেন এবং নামখানা পয়েন্ট থেকে যে খুব সহজেই তীর্থযাত্রীদের আসা যাওয়া করানো যায় গঙ্গাসাগরে, সেটা তারা মানবেন। তাই নামখানা পয়েন্টকে যে ব্রাত্য করে রাখা হয়েছে, এটা চলতে পারে না। এটা আমার এই এলাকার মানুষ হিসাবে দাবি, নামখানা পয়েন্টকে আরও গতিশীল করা হোক। সমস্ত পরিকাঠামোকে কাজে লাগিয়ে এই হাতানেওয়া দেওয়া চ্যানেল, মুড়িগঙ্গা চ্যানেল, যেখানে যে চ্যানেলটা সর্বক্ষণ যেখানে মানে জলযান যার উপর দিয়ে যেতে পারে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করলে আমার মনে হয় যে সুষ্ঠুভাবে ভারতবর্ষের কিংবা আন্তর্জাতিক যে তীর্থযাত্রী যারা আসেন, তারা সহজেই এখানে গঙ্গাসাগরে যাতায়াতের ক্ষেত্রে তারা খুব আনন্দের সঙ্গে যাতায়াত করতে পারবেন এবং এটাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত।